নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গল্প কবিতা এবং ইউটিউব চ্যানেলের নিবেদন একটি বিশেষ শ্রুতি নাটক। কবিগুরুর সৃষ্টির আলো, মানবতার বাণী এবং অনুভূতির গভীরতাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গান, আবৃত্তি ও অভিনয়ের মেলবন্ধনে আজকের এই পরিবেশনা হোক রবীন্দ্র চেতনার এক আন্তরিক উদযাপন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা। যেখানে গল্প শুনে মন ঠিক আছে রে বাবা, তুমি এখন যাও তো। বলছি তো আমি সব ঠিকঠাক গুছিয়ে রাখবো গো। তুমি তোমার কাজ করো, গিয়ে যাও, আমি দরজাটা বন্ধ করি। গুড লক্ষ্মী মেয়ে। ওহ, দিদিকে নিয়ে আর পারি না। আচ্ছা, আমি সেই ছোটবেলা থেকে তোমাদের কাছে আছি। হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর এই দিনে ছাতের বড় ঘরটা কি দারুণ ভাবে সাজানো হয় তা কি আমি জানি না? এখনো তুমি আমায় শেখাবে? এ তো মহা ঝামেলায় ফেললে আমায়। আজ কদিন ধরেই তো দিদির একদম খাওয়া দাওয়া নেই। এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সারাদিন ছাত্রছাত্রীদের রিহার্সাল দেয়াচ্ছে। বাড়িটা সব সময় গম গম করছে। কত গান, কত কবিতা। দুধুতে আসে তো কবিতা শেখাতে। কি ভালো লাগছে আমার। অবশ্য সব সময়ই লাগে। আমার দিদি তো গান গায়, রবীন্দ্রসঙ্গীত। তোমরা সবাই তার নাম জানো, সুনন্দনা মিত্র। জানো না? আগে তো টিভিতে, রেডিওতে সব জায়গায় গান গাইতো, কলেজেও পড়াতো। কিন্তু ওই ওই ঘটনাটা ঘটার পর আর বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব ছেড়ে দিয়েছে। শুধু বাড়িতে ছেলে মেয়েদের গান শেখায়। তাও তো শেখাতো না ওই হিন্দুরানী বিন্দুরানীর মা সুমিত্রা মাসি। উনি তো দিদিকে জোর করে বললেন, সব ছেড়ে দিলে বাঁচবি কি করে, গান গা। আসলে উনি নিজেও তো নাম করা গাইয়ে, তাই দিদির কষ্টটা বুঝতে পেরেছিলেন। সুমিত্রা সেন গো, দুটো মেয়ে আছে না, ইন্দ্রাণী আর শ্রাবণী। দুজনে কি ভালো গায়, তাই না? আগে বলতাম ইন্দুরানী আর বিন্দুরানী। দিদি তো হেসে খুন বলে, বিন্দুরানী কি রে, ও তো শ্রাবণী। ওরাও আসে এই বাড়িতে, সবাই আসে। আমি তো সবাইকে চিনি। বাবা, এ তো ছবিতে কি মালা দেওয়া যায়? আর পড়াবই বা কোথায়? সবেতেই তো দাড়ি। তোমার এত দাড়ি কেন গা? সব ছবিতেই দাড়ি। ছোটবেলার ছবি, বড়বেলার ছবি, বুড়োবেলার ছবি, সব ছবিতেই দাড়ি। ও আবার কি? তোমাদের সময় কি নাপিত পাওয়া যেত না? সবাই দাড়ি রাখতো। কি জানি বাবা, আগে বলতাম হবি ঠাকুর, বলতে পারতাম না তো, তাই সবাই হাসাহাসি করতো।
আর আমার রাগ হয়ে যেত। তখন ভাবলাম, যা আর বলবো না ও ঠাকুর, আজ থেকে তুমি আমার দাড়ি দাদু। সেই থেকেই দাড়ি দাদুই বলি। আমি দাড়ি দাদুর ঘর পরিষ্কার করি, মুছি, সাজাই, কত কথা বলি। দিদি বলে দাদুই তাকে দিদির সব। তেমনি আমিও বলি দাড়ি দাদু আমার বন্ধু। ছোটবেলা থেকে দেখছি তো, সেই যখন বোলপুরে থাকতাম গো, তখন থেকে। দিদিও তো শান্তিনিকেতনেরই মেয়ে। আমার বাবা দিদিদের মালি ছিল। মা ওদের বাড়িতে রান্না করত, ওই বাড়িতেই থাকতাম আমরা। আমি তখন 2 বছরের। আমার বাবা মা মন্দিরে পুজো দিতে গেছিল একটা দূরের গ্রামে। ফেরার পথে আকাশ কালো হয়ে এলো, দারুণ ঝড়, দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে। ওরা দুজন মাঠের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু আশা আর হলো না গো। একটা বাজ পড়ে মাঠের ভেতরেই শেষ। আমার মনেও নেই আমার বাবা মা কেমন ছিল। খুব ইচ্ছে করে মাঝে মাঝে জানতে কেমন ছিল ওরা। সেই থেকেই আমি দিদির কাছে আছি। 15 বছর হলো। দিদি আমার মা, বাবা, ভাই, বোন সব। দিদি পড়াশোনা শেষ করে কলকাতায় চলে এলো। আমিও চলে এলাম দিদির সঙ্গে। দিদি গান প্র্যাকটিস করত, আর আমি পাশে বসে শুনতাম আর শিখতাম। একদিন দাদুর ঘর পরিষ্কার করতে করতে গাইছি, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। হঠাৎ দরজার বাইরে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমার দিকে তাকিয়ে বলল, তোমার সুরে সুর মিলবে না। যদি সুরে গাইতে পারো তবেই গাইবে, নইলে কবিতা বলো। এত কষ্ট হয়েছিল আমার। আমি সুরে গাইতে পারি না। জন্ম থেকে গানের বাড়িতে মানুষ হলাম, আর আমি গাইতে পারি না। যাও, গানই গাইব না, কবিতাই বলবো। আমি অনেক কবিতা জানি, সেও তো দিদির কাছেই শেখা। প্রথম কবে কবিতা বলে ফার্স্ট হয়েছি জানো? 5 বছর বয়সে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? সেও তো দাড়ি দাদুরই কবিতা। আমারও তাল গাছের মতো বলতে ইচ্ছা করত, কোথায় পাবো পাখা? দিদি বলেন দাদু নাকি দিদির সঙ্গে কথা বলে। আমার এখনো স্পষ্ট মনে আছে 4 বছর আগের কথা। তখন সদ্য ওই ঘটনাটা ঘটেছে। একদিন রাত্রে খুবই ঝড় হচ্ছিল। আমি আর দিদি দুজনে 2 ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকাতে আমার তো ঘুম ভেঙে গেল। ভাবলাম দিদির ঘরের জানলাগুলো বন্ধ আছে তো। তাড়াতাড়ি দিদির ঘরে গিয়ে দেখি দরজা খোলা,
দিদি ঘরে নেই, বাথরুমেও নেই, তাহলে কোথায় গেল? মধ্যরাত্রি হঠাৎ আমার মনে হলো দিদি তো আর উপাসনা ঘরে নেই। তো উঠে গেলাম ছাতের ঘরে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই শুনলাম তানপুরার আওয়াজ। দরজাটা একটু খোলা, হালকা নীল আলোয় দিদি মাটিতে বসে, হাতে তানপুরা, সামনে দাদুর বিশাল ছবি। দিদির দু চোখ দিয়ে জল পড়ছে আর দিদি গাইছে, প্রভু আমার প্রিয় আমার পরম পথের সঙ্গী আমার চিরজীবন হে। কদিন আগে দিদির সবচেয়ে প্রিয় বন্ধু, যার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে, পড়াশোনা করেছে, একসঙ্গে কলেজে পড়িয়েছে, যার সঙ্গে আর 7 দিন পরে তার বিয়ে হতো, সেই নির্মলদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। দিদি কাঁদেনি, রাগ করেনি, চেয়ে যায়নি, শুধু চুপ করে গেছিল, একেবারে চুপ। আজ এত দিন পর এই দারুণ ঝড় জলের রাতে দিদি দাদুর কাছে বসে কাঁদছে। আমার তো বুকটা ফেটে গেছিল। আমিও দরজার কাছে বসে পড়েছিলাম, চোখের জল মুছে দেখেছিলাম দিদি অন্য গান ধরেছে, চিরসখা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কান্না দিদি কারোর সামনে কাঁদেনি, সেই কান্না দিদি দাদুর সামনে কাঁদছে। কেন কাঁদছে? ও ছবির বুড়ো মানুষটা দিদির কে? ভগবান? তখন বুঝিনি, ছোট ছিলাম। আজ কিছুটা বুঝতে পারি। সেদিন ওই দরজার পাশে বসে থাকতেই কখন যে ওখানেই শুয়ে ঘুমিয়ে গেছি জানি না। ভোরবেলা দিদি ঘর থেকে বেরিয়ে যখন আমায় জাগালো, আমি দিদির মুখের দিকে তাকাতে পারছিলাম না। দিদিকে 2 হাতে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুনতে পাচ্ছিলাম তার বুকের ধক, আর সেই আওয়াজের ভিতর থেকেও তখন বুঝতে পারছিলাম কে যেন গাইছে, হেরো না
কেউই কথা বলতে পারছিলাম না। তারপর থেকে দিদি অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো। সবার সঙ্গে হেসে কথা বলে, গান গায়, গান শেখায়। আর ভোরবেলা উপাসনা ঘরে বসে থাকে চোখ বন্ধ করে। উপাসনা কেন বলো তো? শান্তিনিকেতনে আছে না উপাসনা ঘর। আমি আগে বলতাম উপাসনা। তো সেই উপাসনা ঘরে খুব ভোরে ছেলে মেয়েরা সবাই ঠাকুরের গান গায়। আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমিও দিদির হাত ধরে ওখানে যেতাম। দিদি গিয়ে হারমোনিয়ামে বসতো, সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও গান গাইতাম। তোমারি নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি। কলকাতায় এসে দিদি ঠাকুর ঘরের নাম রাখলো উপাসনা। না, সেখানে আর কোনো ঠাকুর নেই, শুধু রবি ঠাকুর আর রবি ঠাকুর। ও হ্যাঁ, এক কোণে একটা মা সরস্বতীর মূর্তিও আছে, ব্যাস আর কিছু না। তোমরা হয়তো ভাবছো, বাবা বাড়ির কাজের লোকের কত বড় বড় কথা। না বাবা, আমি কাজের লোক নই, আমি এই বাড়িরই মেয়ে। ভেবো না যে আমি মুক্কু, মোটেও না। আমি গেল বছরে খুব ভালো করে মাধ্যমিক পাশ করেছি, এখন 11 ক্লাসে পড়ি। দিদির খুব ইচ্ছে আমি বিএ পাশ করি, আমারও ইচ্ছে, কিন্তু এতে ঝামেলাও আছে। মানে পাশ করলেই তো দিদি আমার বিয়ে দিয়ে দেবে, ছেলেও খোঁজা হচ্ছে। কিন্তু আমি তো জানি আমি বিয়ে করব না, তাহলে আমার দিদিকে দেখবে কে? দিদির তো কেউ নেই, শুধুই দাড়ি দাদু। কিন্তু দাদু তো ছবির ভিতরে থাকে, সে তো আর দিদির পাশে থাকবে না। অতএব আমি বিয়ে করব না, আমি দিদির কাছেই থাকব। আমি, দিদি আর রবি ঠাকুর, রবি ঠাকুর, আমি আর দিদি, আর কিছু চাই না। কি যে ছবির ভিতর থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, জানি না বাবা। একবার তো একটু কথা বলতেও পারো, এমনি না হলে স্বপ্নেও তো বলতে পারো। এতদিন ধরে সেই ছোটবেলা থেকে তোমার ঘর গুছোই, তোমার ছবি পরিষ্কার করি, মালা দিই, চন্দন পড়াই, তুমি কি কিছুই দেখো না? দিদি বলে তুমি নাকি স্বপ্নে দিদির সঙ্গে কথা বলো, তাহলে আমি বা বাদ যাব কেন? আমার সঙ্গেও তো স্বপ্নে কথা বলতে পারো। তুমি কথা বললে নাকি সব কষ্ট দূর হয়ে যায়, দিদি তাই বলে। তুমি কি জাদু জানো? পিসি সরকারের মতো ম্যাজিশিয়ান? তা না হলে চোখের সামনে না এসেও দিদির সব কষ্ট কি করে ভ্যানিশ করে দাও? তুমি কি ভগবান? ভগবান বলি তো তোমার নামের পাশে ঠাকুর পদবী, তাই না? বলো, একটা কথা বলি তোমায় দাড়ি দাদু, বাড়িতে এখন কেউ নেই তো, দিদি নেই, রাজু দাদা নেই,
সেই তো দিদিকে গাড়ি করে নিয়ে গেছে। পারুল মাসিও রান্না করে কখন চলে গেছে, কাল সকালে আবার আসবে। কথাটা হলো, সামনের জন্মে তুমি যখন আবার এই পৃথিবীতে আসবে তখন একদম দাড়ি রাখবে না। আমি তোমার রাজা সাজা একটা ছবি দেখেছি, কি সুন্দর দেখতে। তাতেও দাড়ি আছে, তবে অল্প। এবার কিন্তু আর দাড়ি রাখা চলবে না, এই বলে দিলাম, ব্যাস। বাহ, সাজানোটা খুব সুন্দর হয়েছে। দিদি দেখবে, বলবে হাসি তুই শুধু হাসতেই পারিস না, সুন্দর করে সাজাতেও পারিস। ঠিক আছে, তুই একটা প্রাইজ পাবি। আমার দুঃখ, আমি খুব ভালো করে গাইতে পারি না, কিন্তু কবিতা বলতে পারি। দিদি শিখিয়েছে। তোমার একটা কবিতা আছে না, খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। ছোটবেলায় ইচ্ছে হয়েছিলি কথাটার মানে বুঝতে পারতাম না, এখন বুঝি। তাহলে আমিও কি আমার মায়ের ইচ্ছে হয়েছিলাম, মায়ের বুকের ভেতর? কিন্তু আমি তো তাকে মনেও করতে পারি না। কে জানে সে কেমন ছিল। আমার 2 বছরেই তো তারা আমায় ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে আমার খুব দেখতে ইচ্ছে হয় কেমন ছিল আমার বাবা মা। একবার 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 যদি তাদের দেখতে পেতাম। তাদের তো ছবিও নেই আমার কাছে। তুমি পারো না একবার দেখিয়ে দিতে? তুমি তো অনেক কিছু পারো দাদু। দিদি বলেছে তুমি ম্যাজিক করতে পারো। তাহলে সেই ম্যাজিক করে আমার স্বপ্নে একবার তাদের দেখিয়ে দাও না গো। না হয় হলামই আমি মালির মেয়ে, বড় লোক লেখাপড়া জানা মানুষের মেয়ে নই। কিন্তু আমি তো তোমাকে জানি, আমি তো রবি ঠাকুরকে জানি। তুমি তো সকলের রবি ঠাকুর, তোমার তো কোনো বাজ বিচার নেই। দেবে তো দেখিয়ে একবারটি। ওই 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 দিদির গাড়ি এসে গেল। আমি দরজা খুলতে যাচ্ছি, যাবার আগে আবারও বলছি গো, একবারটি দেখিয়ে দিও দাড়ি দাদু। সত্যি সত্যি আমি ওদের একটুও মনে করতে পারি না, ঠিক তোমার ওই কবিতার মতো। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোল না ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। প্লিজ দাদু, একবার দেখিয়ে দিও। তোমার 2টি পায়ে পড়ি গো, 2টি পায়ে পড়ি।